জিওকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা এনসিইআরটি ক্লাস 6 জিওগ্রাফি চ্যাপ্টার 5 মেজর ডোমেন অন দ্য আর্থ সম্পর্কে পড়ব। মেজর ডোমেন অন দ্য আর্থ সম্পর্কে পড়তে গিয়ে প্রথমে যে কথা বলা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন মণ্ডল সম্পর্ক নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। যেমন কি আছে লিথোস্ফিয়ার বা স্থলমণ্ডল, হাইড্রোস্ফিয়ার বা জলমণ্ডল, অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল আর বায়োস্ফিয়ার জীবমণ্ডল। মূলত এই 4 প্রকার মণ্ডলের কথা এই অধ্যায়ে বলা হচ্ছে। এবার আসি এই যে শব্দগুলো সেগুলো এসেছে কোথা থেকে। তো লিথোস্ফিয়ার শব্দটি এসেছে গ্রিক ভাষা লিথাস থেকে। লিথোস্ফিয়ার শব্দটি কোথা থেকে এসেছে? গ্রিক ভাষা লিথাস থেকে এসেছে। গ্রিক ভাষা লিথাস, যার অর্থ কি? পাথর। হাইড্রোস্ফিয়ারে এই হিউডোস শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে, যার অর্থ কি? গ্রিক ভাষায় হিউডোরের অর্থ হলো জল। আবার অ্যাটমসফিয়ারে অ্যাটমস শব্দটি এসেছে গ্রিক শব্দ অ্যাটমস থেকে, যার অর্থ কি? জলীয় বাষ্প। বায়োস্ফিয়ারে বায়োস শব্দের অর্থ কি? জীবন। তাহলে কি পড়লাম না, গ্রিক ভাষা লিথাসের অর্থ হচ্ছে পাথর আর লিথোস্ফিয়ার শব্দের অর্থ হচ্ছে স্থলমণ্ডল। অ্যাটমস শব্দের অর্থ হচ্ছে বাষ্প অর্থাৎ জলীয় বাষ্প এবং অ্যাটমসফিয়ার শব্দের অর্থ কি? বায়ুমণ্ডল। হিউডোর শব্দের অর্থ হলো জল এবং হাইড্রোস্ফিয়ার শব্দের অর্থ কি? জলমণ্ডল। বায়োস শব্দের অর্থ হলো জীবন এবং বায়োস্ফিয়ার শব্দের অর্থ কি? জীবমণ্ডল। এবার আসি লিথোস্ফিয়ার বা স্থলমণ্ডলের কথায়। তো লিথোস্ফিয়ার বা স্থলমণ্ডল কি? লিথোস্ফিয়ার বা স্থলমণ্ডল হচ্ছে পৃথিবীর উপরের কঠিন অংশ, যার উপর আমরা বাস করি। পৃথিবীর কঠিন অংশ যার উপরে আমরা বাস করি তাকেই বলা হচ্ছে লিথোস্ফিয়ার বা স্থলমণ্ডল। এবার আসি হাইড্রোস্ফিয়ার বা জলমণ্ডলের কথায়। হাইড্রোস্ফিয়ার বা জলমণ্ডল বলতে বোঝাচ্ছে যে পৃথিবীর একটি বিশাল অংশ জলে আবৃত, যাকে আমরা কি বলছি? হাইড্রোস্ফিয়ার বা জলমণ্ডল। আমরা জানি পৃথিবীর 2/3 কি না, পৃথিবীর 2/3 হলো জল। এবং এই যে জলমণ্ডলে জলের সমস্ত অবস্থায় অর্থাৎ জলের কটি অবস্থা? 3টি, কঠিন, তরল এবং গ্যাসীয়। জলমণ্ডলে জলের 3টি অবস্থায় বিদ্যমান থাকে, অর্থাৎ কঠিন অবস্থায় কি হচ্ছে? বরফ, তরল অবস্থায় হচ্ছে জল এবং গ্যাসীয় অবস্থায় জলীয় বাষ্প। এবার আসি অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের কথা। তো পৃথিবীর চারপাশে বায়ুর একটি পাতলা স্তর দ্বারা, কল্পনা করো এটি পৃথিবী, এর চারপাশে বায়ুর একটি পাতলা চাদরের মতো দ্বারা আবৃত, যাকে বলা হয় অ্যাটমসফিয়ার এবং বায়ুমণ্ডলে বিভিন্ন প্রকার গ্যাস থাকে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, এছাড়াও অন্যান্য বিভিন্ন প্রকার গ্যাস থাকে। এবার আসি জীবমণ্ডলের কথা। জীবমণ্ডল হচ্ছে একটি সীমিত অঞ্চল, যেখানে দেখো স্থল জল বায়ু 3টি মিলিত হচ্ছে। সেখানে কি বলা হচ্ছে? জীবের বসবাসের জন্য একটি উপযুক্ত পরিবেশ গড়ে উঠছে, যাকে আমরা কি বলছি? যাকে আমরা বলছি জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। এই জীবমণ্ডল বা বায়োস্ফিয়ারে সমস্ত জীব বসবাস করে। এবার দুটি গুরুত্বপূর্ণ জিনিসের কথা আসি। একটা হচ্ছে স্থলসন্ধি বা স্থোমাস, আরেকটি হচ্ছে জলসন্ধি বা স্ট্রেট। দেখো, দুটি বৃহৎ জলভাগকে যুক্ত করবে যে স্থলভাগ তাকেই বলা হচ্ছে স্থলসন্ধি বা স্থোমাস। দুটি বৃহৎ স্থলভাগকে যুক্তকারী স্থলভাগ, দুটি বৃহৎ স্থলভাগকে যুক্তকারী স্থলভাগকে আমরা কি বলবো? স্থলসন্ধি বা স্থোমাস। উদাহরণ হিসেবে আছে এটিকে পানামা স্থোমাস। পানামা স্থোমাস কি করছে না, উত্তর আমেরিকার সাথে দক্ষিণ আমেরিকাকে যুক্ত করছে। আর স্ট্রেট বা প্রণালী কি? দুটি বৃহৎ জলরাশিকে বা দুটি বৃহৎ জলভাগকে
যুক্তকারী জলভাগকে কি বলবো আমরা? স্টেট বা প্রণালী। যেমন কি এখানে আছে পক প্রণালী। কেন না? এটা হচ্ছে পাক উপসাগর আর মান্নার উপসাগরকে যুক্ত করছে। আর এটি কোথায় অবস্থিত? ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত পাক প্রণালী। আর পানামা স্থুমাস কোথায় অবস্থিত? উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত। তাহলে দুটো জিনিস পড়লাম, একটি হলো স্থুমাস, একটি হলো প্রণালী। স্থুমাস কি? দুটি বৃহৎ স্থলভাগকে যুক্তকারী স্থলভাগ। স্টেট বা প্রণালী কি? দুটি বৃহৎ জলভাগকে যুক্তকারী জলভাগ। এবার আসি লিথোস্ফিয়ার বা স্থলমণ্ডল। তো লিথোস্ফিয়ার বা স্থলমণ্ডলের সঙ্গে আমরা আগেই পড়েছি যে পৃথিবীর কঠিন অংশ যেখানে আমরা বসবাস করি সেটাকেই আমরা বলবো লিথোস্ফিয়ার বা স্থলমণ্ডল। এই লিথোস্ফিয়ারে গ্রিক শব্দ লিথোসের অর্থ কি? না, গ্রিক শব্দ লিথোসের অর্থ হচ্ছে পাথর। লিথোস্ফিয়ারকে আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মহাদ্বীপ, একটি হলো মহাসাগর। মহাদ্বীপ কি? মহাদ্বীপ হচ্ছে বড় স্থলভাগ, বিশাল বড় স্থলভাগকে কি বলা হলো? মহাদ্বীপ, যার চারিদিকে কি থাকবে? জল দ্বারা ঘেরা থাকবে। মহাসাগর কি? বৃহৎ জলভাগকে আমরা কি বলবো? মহাসাগর। বৃহৎ জলভাগকে কি বলবো? মহাসাগর। মহাদ্বীপ এবং মহাসাগরে বিভিন্ন প্রকার ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, ভূমিরূপ বা ভূবৈচিত্র্য দেখা যায়। মহাদ্বীপের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যেমন ভূবৈচিত্র্যের মধ্যে মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ। তো এই মাউন্ট এভারেস্টে কে কবে আরোহণ করেছিল এ প্রসঙ্গে বলছে? নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এবং ভারতের তেনজিং নোরগে। শেরপা, নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এবং ভারতের তেনজিং নোরগে শেরপা 29শে মে 1953, 29শে মে 1953 প্রথম বিশ্বের সবচেয়ে উঁচু শিখর মাউন্ট এভারেস্টে কি করেছিল? পদার্পণ করেছিল। এরপর জাপানের জুঙ্কো তাবে বিশ্বের প্রথম মহিলা, যিনি 16ই মে 1975 এভারেস্টে পদার্পণ করেছিল। কে? জাপানের জুঙ্কো তাবে। ভারতের প্রথম এভারেস্ট জয়কারী মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল। তিনি 23শে মে 1984 এভারেস্টে পদার্পণ করেছিলেন। তাহলে যখন আমরা লিথোস্ফিয়ার দেখব বা স্থলমণ্ডল দেখব সেখানে বিভিন্ন স্থলাকৃতি দেখতে পাবো। এর মধ্যে আছে মহাদ্বীপ এবং মহাসাগর। মহাদ্বীপ এবং মহাসাগরে বিভিন্ন ভূপ্রকৃতির রূপ দেখতে পাবো, যার মধ্যে উচ্চতম সবচেয়ে আছে। মহাদ্বীপগুলির মধ্যে উচ্চতম পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত? না, নেপালের মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিল নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এবং ভারতের তেনজিং নোরগে শেরপা। তেনজিং নোরগে শেরপা কবে? না, 29শে মে 1953। এরপর জাপানের জুঙ্কো তাবে প্রথম মহিলা এভারেস্ট আরোহণকারী। তিনি 16ই মে 1975 এভারেস্টে আরোহণ করেছিলেন। প্রথম এভারেস্ট আরোহণকারী ভারতীয় মহিলা হলেন বাচেন্দ্রী পাল, এভারেস্টে আরোহণ করেছিলেন। মহাদ্বীপ এবং মহাসাগর সম্পর্কে বলেছি। তো মহাদ্বীপ কি? বৃহৎ বড় ভূভাগ, আর মহাসাগর কি? বৃহৎ বড় জলভাগ। তো মহাদ্বীপের মধ্যে কি কি আছে? এশিয়া আছে 1 নম্বরে, দ্বিতীয়ত হচ্ছে আফ্রিকা, তৃতীয়ত কি রয়েছে? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পঞ্চমে রয়েছে আন্টার্কটিকা, ষষ্ঠতে ইউরোপ, আর সপ্তমত কি রয়েছে? অস্ট্রেলিয়া। এই হচ্ছে টোটাল 7টা মহাদেশ। মহাসাগরের মধ্যে কি কি রয়েছে? প্রশান্ত মহাসাগর 1 নম্বর, প্রশান্ত মহাসাগর এদিকেও রয়েছে। দ্বিতীয়ত রয়েছে আটলান্টিক মহাসাগর, তৃতীয়ত রয়েছে ভারত মহাসাগর, চতুর্থ রয়েছে দক্ষিণী মহাসাগর, আর পঞ্চমত রয়েছে আর্কটিক মহাসাগর। তাহলে টোটাল মহাদেশ কটি? 7টি। টোটাল মহাসাগর কটি? 5টি। এবার আসি বিশ্বের সব থেকে বড় মহাদেশ এশিয়া মহাদেশের কথায়। এশিয়া মহাদেশ বিশ্বের সব থেকে বড় মহাদেশ। বিশ্বের সব থেকে বড় মহাদেশ। বিশ্বের মোট আয়তনের
1/3 নিয়ে এশিয়া মহাদেশ গঠিত। তৃতীয়ত কি বলছে, এই মহাদেশ কোন গোলার্ধে অবস্থিত? দেখো এই হলো 0 ডিগ্রি, ঠিক আছে, এর উপরে, অর্থাৎ এটা উত্তর, আর এপাশ দিয়ে গেছে কি ঠিক এমন বরাবর দিয়ে চলে গেছে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, তাহলে তার এপাশে অবস্থিত, অর্থাৎ পূর্ব গোলার্ধে অবস্থিত। অর্থাৎ এশিয়া মহাদেশ কোন গোলার্ধে অবস্থিত? উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত, উত্তর পূর্ব গোলার্ধ। চতুর্থত কি বলছে, এই মহাদেশের মধ্য দিয়ে কি গেছে? নাই দেখো কর্কট ক্রান্তি রেখা চলে গেছে, কর্কট ক্রান্তি রেখা। এশিয়া মহাদেশের পশ্চিম দিকে কি রয়েছে? ইউরাল পর্বত। এই যে পর্বত, এটা ইউরাল পর্বত, যা এশিয়াকে ইউরোপ থেকে কি করছে না আলাদা করছে, ইউরাল পর্বত। ইউরোপ এবং এশিয়া, যাকে আমরা একত্রে কি বলছি? ইউরেশিয়া। আর ছবিতে কি দেখতে পাচ্ছি? এশিয়া মহাদেশে কি বলছে? হিমালয়ান মাউন্টেন, তিব্বত মালভূমি, এগুলি সব এশিয়া মহাদেশে রয়েছে। এরপরে আসি কি আফ্রিকা। আফ্রিকা কি দ্বিতীয় বৃহত্তম মহাদেশ? এই হলো আফ্রিকা মহাদেশ, দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। আফ্রিকা মহাদেশ কোন গোলার্ধে অবস্থিত? আফ্রিকা মহাদেশের বেশিরভাগ অংশ, এই দেখো এই হচ্ছে 0 ডিগ্রি নিরক্ষরেখা, অর্থাৎ এর বেশিরভাগ অংশ কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে অবস্থিত, বেশিরভাগ অংশ উত্তর গোলার্ধে অবস্থিত। বলছে আফ্রিকা মহাদেশ একমাত্র মহাদেশ যেখান দিয়ে 0 ডিগ্রি অর্থাৎ ইকুয়েটার, 23.5 ডিগ্রি উত্তর অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি দক্ষিণ অর্থাৎ মকর ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকান গেছে। আর কি আছে? আফ্রিকা মহাদেশে আছে কি অ্যাটলাস মাউন্টেন অর্থাৎ অ্যাটলাস পর্বত, পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদী। আর কি আছে? সাহারা মরুভূমি, ড্রাকেন্সবার্গ মাউন্টেন, এগুলি সব কোথায় আছে? আফ্রিকা মহাদেশের মধ্য দিয়ে। এগুলি সমস্ত আফ্রিকা মহাদেশের মধ্যে আছে। উত্তর আমেরিকা, এই হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ উত্তর আমেরিকা কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে অবস্থিত। উত্তর আমেরিকার মধ্যে দিয়ে কি কি যাচ্ছে? উত্তর আমেরিকার মধ্যে দিয়ে যাচ্ছে রকি আর আপলেশিয়ান। উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম দিকে কি রয়েছে? প্রশান্ত মহাসাগর। পূর্ব দিকে কি রয়েছে? আটলান্টিক মহাসাগর। আচ্ছা, এটি হলো আপলেশিয়ান পর্বত, ঠিক আছে। আর উত্তর আমেরিকা মহাদেশ 3 দিক দিয়ে সমুদ্র দ্বারা ঘেরা। এর উত্তরে কি রয়েছে? আর্কটিক ওশেন, এর পশ্চিমে কি রয়েছে? প্যাসিফিক ওশেন, পূর্বে কি রয়েছে? আটলান্টিক ওশেন। তৃতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? উত্তর আমেরিকা মহাদেশ। দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা মহাদেশ কোন গোলার্ধে অবস্থিত? দক্ষিণ আমেরিকা মহাদেশের বেশিরভাগ অংশ হচ্ছে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। দক্ষিণ আমেরিকা মহাদেশে রয়েছে, দক্ষিণ আমেরিকা মহাদেশের অধিকাংশ অংশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এই হলো দক্ষিণ আমেরিকা মহাদেশ, আর এই হলো 0 ডিগ্রি, অর্থাৎ এর বেশিরভাগ অংশ আমরা কি দেখছি? দক্ষিণ গোলার্ধে অবস্থিত। বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি? আন্দিজ পর্বতমালা এই মহাদেশে, এই দেখো উত্তর থেকে দক্ষিণে কি হয়ে যাচ্ছে না বিস্তৃত হচ্ছে। এর পূর্বে রয়েছে কি আটলান্টিক, পশ্চিমে কি রয়েছে? প্রশান্ত মহাসাগর। পৃথিবীর বৃহত্তম নদী আমাজন নদী, যেটি দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং এখানে আছে পৃথিবীর সবথেকে ঘন জঙ্গল আমাজনের জঙ্গল। আন্টার্কটিকা, আন্টার্কটিকা দক্ষিণ গোলার্ধে অবস্থিত। দক্ষিণ মেরু এই মহাদেশের মধ্যভাগে বিস্তৃত। এই মহাদেশ সারা বছর বরফে ঢাকা থাকে। কোনো স্থায়ী মানব বসতি নেই, তবে বিভিন্ন দেশের গবেষণা কেন্দ্র আছে। ভারতীয় গবেষণা কেন্দ্র মৈত্রী এবং ভারতী এখানে অবস্থিত। অস্ট্রেলিয়া। এবার আসি ইউরোপ। ইউরোপ মহাদেশ, এটি উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। ইউরোপ মহাদেশে কি কি আছে? ইউরোপ মহাদেশ উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। এই হলো ইউরোপ মহাদেশ। এই ইউরোপ মহাদেশ আয়তনে অনেক ছোট, এর 3 দিকে সমুদ্র দ্বারা ঘেরা। আর এই মহাদেশের মধ্য দিয়ে মনে রাখবে আর্কটিক বৃত্ত যাচ্ছে। ওশেনিয়া বা অস্ট্রেলিয়া সব থেকে ছোট মহাদেশ। ওশেনিয়া বা অস্ট্রেলিয়া,
এখানে আছে স্যান্ডি, গিবসন আর ভিক্টোরিয়া মরুভূমি। এখানে আছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। আর অস্ট্রেলিয়া হচ্ছে চারিদিকে সাগর বা জলভাগ দ্বারা ঘেরা, তাই একে দ্বীপীয় মহাদেশ বলে। অস্ট্রেলিয়া মহাদেশ সম্পূর্ণ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। তাহলে 7টা মহাদেশ সম্পর্কে আমরা পড়ে নিয়েছি। এবার মহাসাগর আমি বলেছি টোটাল কটি? 5টি। এদের মধ্যে সব থেকে বড় মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর হচ্ছে পৃথিবীর মোট আয়তনের 1/3 জুড়ে অবস্থিত। প্রশান্ত মহাসাগরের আকৃতি হচ্ছে প্রায় বৃত্তাকার। ঠিক আছে। প্রশান্ত মহাসাগর উত্তর দক্ষিণ আমেরিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা, এশিয়া এবং অস্ট্রেলিয়া জুড়ে অবস্থিত। পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা খাত এই প্রশান্ত মহাসাগরে কিন্তু অবস্থিত। এরপর আসে আটলান্টিক মহাসাগরের কথায়। তো আটলান্টিক মহাসাগর হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। আটলান্টিক মহাসাগরের আকৃতি হচ্ছে ইংরেজি এস অক্ষরের মতো এবং এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে উত্তর দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকা সীমান্তে অবস্থিত। এর উপকূল দেখো ভীষণ খাঁজকাটা, আর এই খাঁজকাটা উপকূল কি হয়, এই খাঁজকাটা উপকূলের জন্য প্রাকৃতিক বন্দর খুব ভালো গড়ে ওঠে। আটলান্টিক মহাসাগর ব্যস্ততম মহাসাগর, আর এখানকার উল্লেখযোগ্য বন্দরের মধ্যে আছে ডাবলিন, বেলফাস্ট। ভারত মহাসাগর। ভারত মহাসাগর হলো একমাত্র মহাসাগর যার নাম কোনো দেশের নাম অনুসারে হয়েছে, এই ভারত মহাসাগর। ভারত মহাসাগরের আকৃতি হচ্ছে ত্রিভুজের ন্যায় এবং ভারত মহাসাগরের উত্তরে রয়েছে এশিয়া, পশ্চিমে রয়েছে আফ্রিকা, পূর্বে রয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণী মহাসাগর আন্টার্কটিকা মহাদেশকে প্রায় 4 দিক থেকে ঘিরে রয়েছে হচ্ছে দক্ষিণী মহাসাগর। এটি আন্টার্কটিকা থেকে উত্তরে প্রায় 60 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত কিন্তু বিস্তৃত। আর্কটিক মহাসাগর উত্তর মেরুবৃত্তে অবস্থিত এবং উত্তর মেরুর চারিদিকে বিস্তৃত। প্রশান্ত মহাসাগরের সঙ্গে বেইং প্রণালী, এখানে একটা প্রণালী আছে যেটা হচ্ছে বেইং প্রণালী। এই বেইং প্রণালী দ্বারা প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত কি না আর্কটিক মহাসাগর। এটি উত্তর আমেরিকার উত্তর উপকূল এবং ইউরেশিয়া দ্বারা বেষ্টিত। তো স্থলমণ্ডল বা লিথোস্ফিয়ার। এবার আসি বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ারের কথায়। তো বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার কি? আমাদের পৃথিবীর চারিদিকে যে বায়ুর পাতলা আবরণ দ্বারা আবৃত, পৃথিবীর চারিদিকে বায়ুর যে পাতলা আবরণ থাকে তাকেই আমরা বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার বলি। এই বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার ভূপৃষ্ঠ থেকে 1600 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বিভিন্ন ধরনের গ্যাস, যার মধ্যে নাইট্রোজেন রয়েছে 78%, অক্সিজেন রয়েছে 21%, আচ্ছা আর্গন রয়েছে 0.93%, কার্বন ডাই অক্সাইড রয়েছে 0.03%, অন্যান্য গ্যাস রয়েছে 0.04%। নাইট্রোজেনের মাধ্যমে নাইট্রোজেন হচ্ছে জীবের বৃদ্ধি এবং বিকাশের জন্য অপরিহার্য, জীবের বৃদ্ধি বিকাশের জন্য। অক্সিজেন কি? অক্সিজেন মানুষ শ্বাস প্রশ্বাসের জন্য অপরিহার্য। কার্বন ডাই অক্সাইড কি করে? সূর্যের তাপ শোষণ করে কি বলে? পৃথিবীকে উত্তপ্ত রাখে, পৃথিবীকে উত্তপ্ত রাখে। এবার আসে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের কথায়। বায়ুমণ্ডলের টোটাল 5টা স্তর আছে: ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের একেবারে নিচের স্তরটি হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এটি মূলত 13 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং যাবতীয় আবহাওয়াজনিত ঘটনা এই ট্রোপোস্ফিয়ারেই দেখা যায়। ট্রোপোস্ফিয়ার এখানে ভালো বোঝা যাচ্ছে না, বিভিন্ন স্তরের বিভাগ, তাই এখানে লিখে দিচ্ছি ভূপৃষ্ঠ থেকে 13 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে। এরপর আসি কি স্ট্রাটোস্ফিয়ার। এখানে কি এটি কি সমতাপ মণ্ডল নামে পরিচিতি। সমতাপ মণ্ডল কোন আবহাওয়া জনিত ঘটনা এখানে ঘটে না এবং এই স্তরে কি করে? বিমান চলাচল করে। এরপরে আসি মেসোস্ফিয়ারের কথা। মেসোস্ফিয়ার, আচ্ছা, এর গড় উচ্চতা এনসিআরটি বলছে 13 থেকে 50 কিমি।
মেসোস্ফিয়ারের গড় উচ্চতা বলছে 80 কিমি। মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড এই স্তরে এসে পড়ে ছাই হয়ে যায়। আর এখানে কি না, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বা তাপমাত্রা কি হয়, কমে যায়। থার্মোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এটি আয়ন মণ্ডল নামেও পরিচিতি। থার্মোস্ফিয়ারকে কি বলা হচ্ছে, আয়ন মণ্ডল। এর গড় উচ্চতা কত, 400 কিমি। এখানে কি হয় না, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, বেতার তরঙ্গ। এবং একেবারে শেষ স্তর যেটি, সেটাকে আমরা বলছি এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার, এখান দিয়ে কি হয়, হাইড্রোজেন এবং হিলিয়ামের মতো হালকা গ্যাস এই স্তর থেকে মহাশূন্যে মিশে যায়। যদি ক্লাসটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।